জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। খালেদা জিয়া ৩ আসনে কারা বিএনপির প্রার্থী হবেন জানালেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানার মামলা 4টি, সম্পদ কত? র্যাবকে দলীয় স্বার্থে 1 ঘন্টার জন্য ব্যবহার করেননি বিএনপি, বলেছেন বাবর। জামায়াতের আমিরের সঙ্গে ভারতের বৈঠক, যা বললেন সার্জিজ। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, চলুন তাহলে আবার বিস্তারিত জেনে নেওয়া যাক। খালেদা জিয়া 3 আসনে কারা বিএনপির প্রার্থী হবেন জানালেন সালাউদ্দিন। প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3টে আসনে তার বিকল্প হিসাবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 3 জনই দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার 1 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পৌঁছানোর কোনো সুযোগ নেই এবং আইন অনুযায়ী বাছাইয়ের আগেই তিনি মারা গেছেন বলে তার মনোনয়নপত্র বৈধ হতে পারবে না, তাই বিকল্প প্রার্থী মনোনয়ন টিকে থাকবে। তিনি আরও জানান, সাধারণ মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনগত জটিলতায় নির্বাচন স্থগিত হতে পারত, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই এবং করোনামূলক কারণে নির্বাচন নির্দিষ্ট সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন পেয়েছিল। ফেনী 1 আসনে বিকল্প প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া 7 আসনে মোর্শেদ আলম ও দিনাজপুর 3 আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম এবং খালেদা জিয়ার মৃত্যুর পর ওই 3 জনই বিএনপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কঠিন সময়েও শক্ত মনোবল রাখবেন যাতে দল এগিয়ে যেতে পারে এবং জাতির স্বার্থে দৃঢ় থাকতে হবে যতই শোক থাকুক। এই সিদ্ধান্তটি রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে বিএনপি নির্দিষ্ট আসনগুলোতে ইতিমধ্যে প্রার্থী নিয়োগের মাধ্যমে নির্বাচনে জোরালোভাবে অংশ নিচ্ছে এবং দলের দলগত কাঠামো নির্বাচন প্রতিযোগিতায় সক্রিয় থাকবে। বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানার মামলা 4টি, সম্পদ কত? যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ এবং বিভিন্ন তথ্য উল্লেখ করেছেন, যেখানে তিনি নিজের নামে মামলার সংখ্যা ও সম্পদের বিবরণ দিয়েছেন। হলফনামায় উল্লেখ করা হয়, রুমিন ফারহানার সর্বস্ব শিক্ষাগত যোগ্যতা ব্যারাটল এবং তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন, যা তার পেশাগত পরিচয়ের অংশ হিসেবে প্রদর্শিত হয়েছে। সম্পদের বিবরণ অনুযায়ী তিনি 35 সূত্রে ঢাকার বিভিন্ন জায়গায় জমি ও ফ্ল্যাটের মালিকানা দাবি করেছেন, যেখানে ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে ও লালমাটিয়া এলাকা থেকে পিতার কাছ থেকে মোট 5 কাঠা জমি ও 5টি ফ্ল্যাট পেয়েছেন বলে উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি পুরাতন শহীদ পল্টন সৈয়দ নজরুল ইসলাম সারণীতে আরও 2টি ফ্ল্যাটের মালিকানা তথ্য দিয়েছেন এবং এসব অবস্থার সম্পদের আনুমানিক মূল্য প্রায় 65 লাখ টাকা ধার্য করা হয়েছে। হলফনামায় আরও উল্লেখ রয়েছে, তার কাছে নগদ 32 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালঙ্কার রয়েছে, কিন্তু বিদেশি মুদ্রা, ব্যাংকে জমাকৃত টাকা, বন্ড, ঋণপত্র ও স্টক বিনিয়োগ নেই এবং নিজের নামে কোনো যানবাহন নেই। এছাড়া তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণও নেননি। তিনি আয় হিসাবে উল্লেখ করেছেন, বাড়ি ভাড়া থেকে বার্ষিক প্রায় 8,75,000 টাকা পান এবং শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে প্রায় 6 লাখ টাকা আয়ের তথ্য দিয়েছেন, যা যৌথভাবে তার বার্ষিক আয় হিসাবে দেখানো হয়েছে। র্যাবকে দলীয় স্বার্থে 1 ঘন্টার জন্য ব্যবহার করেননি বিএনপি, বলেছেন বাবর। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, র্যাব কোনো অবস্থাতেই বিএনপি বা কোনো রাজনৈতিক দলের দলীয় স্বার্থে 1 ঘন্টা বা 1 দিনের জন্য ব্যবহার করা হয়নি। এমন দাবি রেখে তিনি বলেন, র্যাবকে কখনোই দলীয় কাজে প্রয়োগ করা যায় না এবং কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে উদ্দেশ্যমূলকভাবে আদালত বিরুদ্ধভাবে গ্রেপ্তার করা হয়নি বলে বিশ্বাস করেন। বৃহস্পতিবার 1 জানুয়ারি দুপুর 11:30টায় বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে এসব মন্তব্য করেন তিনি এবং বলেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় সবসময় অপসীম ছিলেন এবং তার নির্দেশনায় র্যাব গঠিত হয়েছিল।
তা কেউ রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে পারবে না। বাবর আরও বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না, এবং বললেন অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরকেও ছাড় দেওয়া হতো না, এমনকি কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হতো। তিনি বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেত্রীর মধ্যে যে গুণাবলী ছিল তা তিনি অন্য কোথাও পাননি, এবং অনেক পরে এসে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে তিনি সেই গুণাবলী খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেন। বাবরও জানান, তিনি ব্যক্তিগতভাবে আজকের সকালের অনুষ্ঠান এবং জানাজায় অংশ নিয়েছেন এবং কোনো রাজনৈতিক পরিকল্পনা দেখিয়ে নয়, নিজের ব্যক্তিগত আবেগ থেকেই উপস্থিত হয়েছিলেন, যেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে স্পষ্ট হয় যে তিনি রাজনীতির বর্তমান পরিস্থিতিতে বিএনপির নেতাদের কাছে র্যাব সংক্রান্ত যে অভিযোগ রয়েছে তা প্রত্যাখ্যান করেন এবং জানান, বিএনপি কখনোই আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেননি বলে দাবি করেন। এই দাবির মাধ্যমে তিনি ভুল ধারণা ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরিকৃত বক্তব্যগুলিকে সত্যের উল্টো হিসাবে উপস্থাপনা করেছেন, যাতে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয় বলে জানান। জামায়াতের আমিরের সঙ্গে ভারতের বৈঠক, যা বললেন সার্জিজ। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম গত বৃহস্পতিবার 1 জানুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টের মন্তব্য করেছেন, যেখানে তিনি জামায়াতের আমির ও ভারতীয় 2 কূটনীতিকের বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম গত বৃহস্পতিবার 1 জানুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টের মন্তব্য করেছেন, যেখানে তিনি জামায়াত আমির ও ভারতীয় 2 কূটনীতিকের বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত তত্ত্বে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাজিদ লেখেন, জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় 2 কূটনৈতিক বৈঠক করেছিলেন এবং সেই বৈঠক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়েছিল, গোপন বৈঠক নয়, বরং প্রয়োজন হলে তা প্রকাশই হবে, এমন কথা নিজ আমিরি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এবং পরে সেটি বাংলাদেশি মিডিয়াতে আসে। তিনি বলেন, সাংবাদিকদের সামনে আসা এই বৈঠকটি নিয়ে কিছু দেশীয় হাউস মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে শিরোনাম দিয়েছেন, যেখানে গোপন বৈঠক উল্লেখ করা হয়েছে, যা তিনি ভুল ধারণা সৃষ্টি করার প্রচেষ্টা বলে মনে করেন এবং সেটিকে যুক্তি পরিপন্থী বলে উল্লেখ করেন। সার্জিজ আরও লিখেছেন, দেশের কিছু মিডিয়া আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে যে ধরনের সংবাদ পরিবেশন করত, বর্তমানে সেই একই উদ্দেশ্য প্রণোদিত পদ্ধতি আবার নতুন করে ঠিকানা খুঁজেছে।